বাসর রাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইব না, শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি মুচকি হেসে বললাম, হুম, আপনি পারেন আমাকে বিশ্বাস করতে। আমি আপনার হক কাউকে দিব না। আমি আপনাকে বিশ্বাস করতে পারি? হুম, পারো। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো বলার সময় আমাদের দুইজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আমি বললাম, আপনি চোখের পানি মুছুন। সে হেসে বলেছিল, এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার। আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিব না, আমিও দিব না। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো, আমি বিশ্বাস করি তোমায়। আমিও তার কথায় মুচকি হাসি দিতাম। একদিন খেয়াল করলাম, সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি? আমি আসলেই কাগজগুলো লুকিয়ে ফেলে। কেমন একটা সন্দেহ তৈরি হলো। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি? তাই যদি না হয়, তাহলে আমায় দেখলেই কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে? লুকিয়ে খেয়াল করে দেখলাম, সে কাগজগুলো মানিব্যাগে রেখে দেয়। গোসল করতে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠে। কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে। রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম, হাতের লেখাটা আমার। 1 মিনিট, এইগুলো তো আমার ডায়েরির পেজ। তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডায়েরি বের করে দেখলাম, তাতে একটা লেখা পেজও আর নেই, সব ছিঁড়ে নিয়ে গেছে। বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না। আমি তত সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছ যে সব সময় পড়তে ইচ্ছে করে, তাই ছেড়ে নিয়েছি। তুমি রাগ করো না। সব সময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছে করে, কিন্তু পারি না, তাই নিয়েছি। তুমি রাগ করো না সোনা বউ আমার। আমি রাগ দেখিয়ে চলে গেছিলাম। বিকালে অফিস থেকে ফেরার সময় ফুচকা, চটপটি, আইসক্রিম, চকোলেট, গোলাপ ফুল আর বেলে ফুলের মালা নিয়ে এসেছিল। বোকা হাসি দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো জানি না, তাই সব নিয়ে এলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু। তাহলে এখন আমি কিন্তু কান্না করব। তার কথা শুনে আমি ফিক ফিক করে হেসে দিলাম। সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুদিন পর আমার ফোনে অচেনা একটা নম্বর থেকে কল আসলো। সে পাশেই বসা ছিল। আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলছে। কথা শেষে সে মুচকি হেসে বলল, আমি পাশে থাকলে লাউড স্পিকারে দিয়ে কথা বলার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়। সবাই ভালোবাসি বলে, আর আপনি বিশ্বাস করি বলেন কেন? ভালোবাসার রং বদলে যেতে পারে, কিন্তু বিশ্বাস বদলায় না। হয়তো ভেঙে যায়, নয়তো অক্ষত থাকে। আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের, আর বিশ্বাস করা প্রমাণ করা কিছুটা সহজ। ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস। বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না। তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসে তোমায়, তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায়। কারো সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা মনে পড়বে। আমি তার কথা শুনে আবেগে চোখের পানি ফেলেছিলাম। সে ব্যস্ত হয়ে পানি মুছতে লাগলো আর বলতে লাগলো, তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম নাকি? আমি মাথা নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরেছিলাম। সময়ের সাথে আমার সুখের সংসার পর হচ্ছিল, কিন্তু সুখ আবার কপালে সহ্য হয় না। একদিন দুইজনে ঘুরতে গিয়ে একটা গাড়ি আমাকে চাপা দিতে এগিয়ে এলে আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির নিচে পড়ে গেল। আমি তার মাথাটা কোলে তুলে নিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আল্লাহ চাইলে আমাদের জান্নাতে দেখা হবে, আর তুমি আমার জন্য দোয়া করিও। একটা কথা বলবো, আমি অনেক হিংসুটে। তোমার ভাগ
কাউকে দিতে চাই না। আমি সত্যিই চাই না ওপারে কেউ তোমাকে দাবি করুক। আমি বিশ্বাস করি তোমায়। তোমার কিছু হবে না, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সবাইকে জানিয়ে দিয়েছি। সবাই চলে আসলো বলে। লোকটা সেদিন আর কথা বলেনি, বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে। সেদিনের পর আরও 15টা বছর পরপার হয়ে গিয়েছে। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সকলে আমার জন্য পাত্র খোঁজে। আশেপাশের লোকজন বলে, তোমার বয়সই বা কত, আর একটা বিয়ে করে নাও। কিন্তু কাউকে নিয়ে ভাবতে গেলে আমার কানে একটাই কথা বাজে, আমি বিশ্বাস করি তোমায়। শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যাস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে। একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে। সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। মানুষটার সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে সেটা উপলব্ধি করে ফেলা। সংসার মানে হলো স্বামী কাজ থেকে বাসায় ফিরলে এক গ্লাস পানি রোজই মুখের সামনে তুলে ধরা। সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বুঝাবুঝিগুলোও মাঝে মধ্যে সেলাই করে নেওয়া। সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা। সংসার মানে হলো রোজ বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া। সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়। তাই সংসার করতে গেলে একে অপরকে সময়, গুরুত্ব, সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি। ছোটবেলা থেকেই শুনে এসেছি, স্ত্রীকে মাথায় তোলা যাবে না, তাকে রাখতে হবে পায়ের নিচে, তাকে অধিক প্রশ্রয় দেওয়া যাবে না। ছোটবেলায় শুধু শুনে নয়, দেখেও এসেছি। আমার বাবা আমার মাকে ঠিক এভাবে রাখতেন পায়ের নিচে। বাবা মাকে দেখতে দেখতেই প্রাপ্ত বয়সে উপনীত হলাম। আমিও বিয়ে করলাম, বউ আনলাম ঘরে। বউটা আমার বড়ই হাস্যোজ্জ্বল, চঞ্চল এবং অভিমানী ছিল। কিন্তু আমি আমার ছোটবেলা থেকে শেখানো বলিগুলো ভুলতে পারিনি। বিয়ের প্রথম দিকে বউটা যখন খিলখিলিয়ে হেসে উঠত, আমি তখন শক্ত কণ্ঠে রোধ করেছি তার খিলখিল হাসির প্রতিধ্বনিকে। বলেছি, মেয়ে মানুষের আবার এত হাসাহাসি কিসের? আমার বাড়িতে এভাবে উচ্চস্বরে হাসাহাসি চলবে না, এটা ভদ্র বাড়ি। ধীরে ধীরে বউয়ের হাসি বন্ধ হলো, তবে বন্ধ হলো না অভিমান। আমার থেকে অধিক ভালোবাসা পাওয়ার লোভে সে কারণে অকারণে অভিমান দেখাতো আমার সাথে। হয়তো ভাবতো আমি তাকে ভালোবাসা দিয়ে কিছু আহ্লাদি বাক্য আওড়িয়ে তার অভিমান ভাঙাবো। কিন্তু অভিমান ভাঙানো তো দূরের কথা, আমি উল্টো রাগ দেখাতাম তাকে। তখন যদি বউ রেগে বা অভিমান করে কিছু বলতে আসতো, 2-4টা চর থাপ্পড় মেরে দমন করতাম তাকে। শক্ত কণ্ঠে বলে দিতাম, এসব রং ঢং বাবার বাড়িতে যত চালানোর চালিয়েছ, তবে আমার বাড়িতে চলবে না, ঢং বাদ দিয়ে কাজ করো। বউটা আমার ধীরে ধীরে অভিমানও ছেড়ে দিল। আগে যখন সারাদিন পর অফিস থেকে বাড়িতে ফিরতাম, বউটা তার সারাদিনের কাজকর্মের গল্প জুড়ে দিত আমার সাথে। কোথায় কি হয়েছে, কে কি বলেছে, কিংবা সারাদিন সে কি করেছে, কত শত গল্প। তার এত কথা শুনে আমি বিরক্ত অনুভব করতাম ভীষণ। মনে হতো সারাদিন অফিসে এত পরিশ্রম করে বাসায় এসেছি কি এর এত বকবক শুনতে? আমি ধমকে উঠতাম তাকে, কঠিন কণ্ঠে বলতাম, আমার মাথা খেও না তো, মুখ বন্ধ করে সংসার সামলাও। বউটা তার মুখ বন্ধ করে দিল, আর তার গল্পের ঝুড়ি নিয়ে আমার সামনে বসলো না সে। কেমন নীরব নির্জীব হয়ে পড়ল, ঠিক আমার মায়ের মতো। এখন আর সহজে তার ওষ্ঠে হাসি দেখা যায় না, অভিমান করতে দেখা যায় না, গল্পও করতে দেখা যায় না। বউটার সেই চঞ্চলতা যেন হারিয়ে গেল। কেমন সারাদিন নীরবভাবে সাংসারিক কাজগুলো সামলে যায় সে। যার হাসিতে একদিন আমার ঘরটা আলোকিত হতো, আজ তার নীরবতায় আমার বাড়িটাও কেমন নির্জীব আকার ধারণ করেছে। আমিও ধীরে ধীরে মিস করতে শুরু করলাম
বউয়ের আগের সেই চঞ্চলতা, খিলখিল হাসির ধ্বনি, অভিমান। আমি উপলব্ধি করলাম নিজের ভুলটা, অনুশোচনায় দগ্ধ হলাম। এখন মাঝে মাঝে খুব ইচ্ছে হয় বউটার খিলখিল হাসি আবার দেখতে। ইচ্ছে হয় কেউ আমার সাথে অভিমান করুক, ঝগড়া করুক, আমার জীবনের একঘেয়েমিতাগুলো দূর করে দিক। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আমি অফিস থেকে ফিরলে কেউ গল্পের ঝুড়ি নিয়ে বসে আমার সারা দিনের ক্লান্তিগুলো মুছে দিক। কিন্তু বউটা যে আমার নীরব হয়ে গেছে। ভিতরে ভিতরে অনুশোচনা ভুগতে ভুগতে বউকে কিছুদিন আগে জিজ্ঞেস করেই বসলাম, এখন আর তুমি হাসো না কেন? বউ শক্ত কণ্ঠে জবাব দিল, ভদ্রবাড়ির বউদের হাসতে বারণ। আমার ভিতর থেকে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। উত্তর দিতে পারলাম না, কারণ বউয়ের বলা এই কথাটা তো আমি একসময় বলেছি। একটা সময় দেখলাম আমি কোনো অন্যায় করলেও বউ আর কিছুই বলে না, নীরবে সবটা সহ্য করে যায়। হয়তো অন্যায়টা আমার, তবুও বউয়ের নীরবতায় দগ্ধ হয় আমার হৃদয়। একটা সময় আর সহ্য করতে না পেরে বউকে জিজ্ঞেস করলাম, তুমি আমার সাথে অভিমান করো না কেন? বউ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, অভিমান আপন মানুষদের সাথে করা যায়। আমার কিঞ্চিত খারাপ লাগলো। খারাপ লাগা সত্ত্বেও আবার জিজ্ঞেস করলাম, আমি তোমার আপন নই? বউ তাকালো আমার পানে, মলিন হেসে বলল, বাহ্যিক দৃষ্টিতে আপন হওয়া গেলেও কি ভেতর থেকে আপন হওয়া যায়? আমার পানে ছোড়া বউয়ের এমন বাক্যটা যেন হৃদয় ভেদ করলো আমার। আমি তো সত্যিই মেয়েটার আপন হতে পারিনি, তাকে বুঝিনি। সব সময় সমাজের চিরচেনা নিয়মের রক্ষায় উঠে পড়ে লেগেছিলাম। তবে জীবনের এই মোড়ে এসে আমি একটা কথা বেশ উপলব্ধি করতে পেরেছি, নারী যতক্ষণ আপনার সাথে রাগ করবে, অভিমান করবে কিংবা ঝগড়া করবে, ততক্ষণ তার ভালোবাসা আপনার। যখনই সে নীরব হয়ে পড়বে, তার ভালোবাসাও ফিকে হয়ে যাবে। একজন নারীর রাগ, অভিমান কিংবা ঝগড়া যতটা ভয়ঙ্কর, তার থেকে বহুগুণ ভয়ঙ্কর তার নীরবতা। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।